দীপ্ত সন্ধ্যার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি দোলা ডলরেস। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। বাসা থেকে অস্ত্র উদ্ধারের মামলায় খালাস পেলেন বাবর। 21 আগস্টের ঘটনায় রাষ্ট্রপক্ষের আপিল। গাজায় হামলা চালিয়ে গণহত্যার পর যেন আরও বেপরোয়া নেতানিয়াহু, বললেন এটা কেবল শুরু। দীর্ঘ অপেক্ষার পর জাতীয় দলের সঙ্গে যোগ দিলেন হামজা চৌধুরী। অপেক্ষা মাঠের লড়াইয়ে নামার। বাসা থেকে অস্ত্র উদ্ধারের মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের 17 বছরের সাজা থেকে খালাস দিয়েছে হাইকোর্ট। বাবরের আপিল নিষ্পত্তি করে বুধবার বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তারের বেঞ্চে রায় দেন। 2007 সালের 28 মে বাবরের গুলশানের বাসা থেকে অবৈধ অস্ত্র ও গুলি উদ্ধার করার অভিযোগে রাজধানীর গুলশান থানায় মামলা করা হয়। এতে বিচারিক আদালত বাবরকে 17 বছরের কারাদণ্ডাদেশ দেয়। ওই রায়ের বিরুদ্ধে তিনি 2007 সালেই হাইকোর্টে আপিল করেন। বিভিন্ন মামলায় দীর্ঘ 17 বছর কারাবন্দী থাকার পর গত 16 জানুয়ারি মুক্তি পান বাবর। যেদিন তাকে গ্রেফতার করা হয় তারও 6 দিন পরে মামলা করা হয়েছে। অস্ত্র নেওয়া হয়েছে 6 দিন আগে, আর মামলা দায়ের করা হয়েছে তিনি যখন রিমান্ডে তখন ঘটনার 6 দিন পরে। এবং এই জন্যই আজকে মাননীয় আদালত বলেছেন যে এই মামলাটি করার যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াটাই ছিল অবৈধ। রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে 21 আগস্ট গ্রেনেড হামলা মামলায় জজ আদালতের সাজা বাতিল করে 49 আসামিকে খালাস দেওয়া হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিলের আবেদন করেছে রাষ্ট্রপক্ষ। আপিল শুনানির জন্য মামলাটি প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 4 বিচারকের আপিল বেঞ্চে বুধবারের কার্যতালিকায় রাখা ছিল। আবেদনে হাইকোর্টের রায় বাতিল চাওয়া হয়েছে। জজ আদালত এ মামলায় লুৎফুজ্জামান বাবর সহ 19 জনকে মৃত্যুদণ্ড, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ 19 জনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং 21 পুলিশ ও সেনা কর্মকর্তাকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছিল। গত 1 ডিসেম্বর আসামিদের আপিল ও ডেথ রেফারেন্সের শুনানি করে হাইকোর্ট সব আসামিকে খালাস দেয়। জাতীয় গণতান্ত্রিক পার্টি জাকপার নিবন্ধন ফিরিয়ে দিতে নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। বুধবার এই বিষয়ে একটি রিটের নিষ্পত্তি করে বিচারপতি মোহাম্মদ উল্লাহ ও বিচারপতি ফয়েজ আহমেদের বেঞ্চ এই আদেশ দেন। 2021 সালের 1 ফেব্রুয়ারি জাকপার নিবন্ধন বাতিলের গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। তাতে বলা হয়, নির্বাচন কমিশনের শর্ত মানতে ব্যর্থ হয় নিবন্ধন বাতিল করা হয়েছে। পরে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বুধবার এই সাক্ষাৎ হয়। এ সময় সেনাপ্রধান দেশের সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি এবং সেনাবাহিনীর চলমান কার্যক্রম সম্পর্কে প্রধান উপদেষ্টাকে অবহিত করেন। পাশাপাশি দেশের উন্নয়ন ও স্থিতিশীলতার জন্য সেনাবাহিনী কর্তৃক গৃহীত বিভিন্ন পদক্ষেপ নিয়েও আলোচনা করেন। একই সঙ্গে সেনাপ্রধান তার সাম্প্রতিক সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক সফরের বিষয়ে ডক্টর ইউনূসকে অবহিত করেন। এছাড়া সদ্য সমাপ্ত বিবিধ বঞ্চিত সেনা কর্মকর্তাদের সুবিচার নিশ্চিতকরণ সংক্রান্ত উচ্চ পদস্থ পর্ষদের মূল্যায়ন ও সুপারিশ এবং বিবিধ কারণে চাকুরিচ্যুত জেসিও ও অন্যান্য পদবীর সেনা সদস্যদের চলমান উচ্চ পদস্থ পর্ষদের অগ্রগতির বিষয়ে সরকার প্রধানকে অবহিত করেন। প্রধান উপদেষ্টা সেনাবাহিনীর ভূমিকা ও অবদানের প্রশংসা করেন এবং ভবিষ্যৎ কার্যক্রমে সেনাবাহিনীকে প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন। রাজধানীর খিলক্ষেতে 6 বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এই ঘটনায় অভিযুক্ত এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে থানায় নেয়ার সময় পুলিশের গাড়ি থেকে ওই কিশোরকে ছিনিয়ে নিয়ে গণপিটুনি দেয় উত্তেজিত জনতা। মঙ্গলবার রাত 11:30টার দিকে ঘটনা ঘটে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় পুলিশের গাড়ির ওপর উঠে অভিযুক্ত কিশোরকে মারছে উত্তেজিত জনতা। এই সময় পুলিশের গাড়িটিও ভাঙচুর করা হয়। পরে সেনাবাহিনী ও অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এবার আরএফএল ওয়ার্ড্রোব ঈদবাজার। ঈদকে সামনে রেখে জামদানি শাড়ি তৈরিতে ব্যস্ত নারায়ণগঞ্জের তাঁতিরা।
সকাল থেকে মধ্যরাত পর্যন্ত চলে বুনন কাজ। এবার অন্তত 100 কোটি টাকার বেচাকেনা হতে পারে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা। হাত দিয়ে সুতা ঘুরিয়ে ঘুরিয়ে গভীর মনোযোগ দিয়ে চলছে বুনন কাজ, যেন দম ফেলার ফুরসত নেই কারিগরদের। প্রতিদিন ভোর 5টা থেকে এই ব্যস্ততা চলে মধ্যরাত পর্যন্ত। নারায়ণগঞ্জের রূপগঞ্জে নোয়াপাড়া এলাকার জামদানি পল্লীতে ঢুকতেই চোখে পড়বে এমন দৃশ্য। বছর জুড়ে জামদানির চাহিদা থাকলেও ঈদকে সামনে রেখে চাহিদা বেড়ে যায় কয়েক গুণ। জামদানি মার্কেটে মোটামুটি এবার বেচা কিনার আমরা ভালো একটা আশা করি। বেচা কিনে মোটামুটি পাইকারি ভালোই করছি, কিন্তু খুচরা কাস্টমার আমাদের এখানে আসে খুব কমই আসা যাওয়া করতেছে। বর্তমানে ইন্ডিয়ান বন্ধ করার পরের থেকে মানে বাংলাদেশের এই জামদানি 2 পিস, জামদানি 3 পিস, জামদানি শাড়ি মোটামুটি বেশ ভালো বেচা কিনা আছে। ফুল তেরসি, ছিটার তেরসি, ছিটার জাল, সুই জাল, হাঁটু ভাঙা, পার্টির জাল, গোলাপ, জুই, শাপলা ফুল সহ শতাধিক বুননের নামে জামদানি তৈরি হয় এই পল্লীতে। এসব শাড়ির দাম 30,000 থেকে 2 লাখ টাকা পর্যন্ত হয়ে থাকে। একটি শাড়ি বুনতে সময় লাগে প্রায় 1 সপ্তাহ থেকে 6 মাস পর্যন্ত। আমার কাছে সর্বনিম্ন 10,000 থেকে শুরু করে 1 লক্ষ, 1.5 লক্ষ এরকম। আরো সামনে আরো বাড়বে। আর আমাদের 800 টাকার থেকে 2.5 লাখ টাকা পর্যন্ত আমাদের আমদানি আছে। এই শিল্পকে যদি আমরা বাঁচিয়ে রাখতে চাই, শুধু তাহলে এই দেশের মার্কেটের দিকে তাকালে হবে না, আমাদের বিদেশের মার্কেটও খুঁজতে হবে। এবং আমাদের এই জন্য আমরা একটা রিসার্চ উইং করার চেষ্টা করছি যে যারা বিদেশের মার্কেটে জামদানি শিল্প কেমনভাবে ঢুকতে পারে, কি কি পণ্য জামদানি থেকে তৈরি হতে পারে, কি ধরনের পণ্য যেটি বিদেশের মার্কেটে জনপ্রিয়তা পাবে, সেই বিষয়ে একটি কার্যক্রম শুরু হয়েছে। বাহারি জামদানি শাড়ি কিনতে প্রতিদিনই দূর দূরান্ত থেকে পল্লীতে ছুটে আসেন ক্রেতারা। দীপ্ত, বার্তাকক্ষ। যশোরের ঝিকরগাছায় অ্যাম্বুলেন্স ও ইঞ্জিন চালিত ভ্যানের সংঘর্ষে নারী ও শিশু সহ 3 জন নিহত হয়েছেন। পুলিশ জানায় ভোর 6:30টার দিকে অ্যাম্বুলেন্সটি যশোর থেকে বেনাপোল যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী ইঞ্জিন চালিত ভ্যানের সঙ্গে সংঘর্ষ হয়। দুর্ঘটনায় নিহতরা হলেন গদখালি গ্রামের নাজমা খাতুন, বামনআলী গ্রামের রত্না খাতুন এবং সৈয়দপাড়া গ্রামের মোহাম্মদ বাবলু। এই ঘটনায় আহত হয়েছে আরও 2 জন। আন্তর্জাতিক প্রসঙ্গ। ক্রমে আরও বেপরোয়া হয়ে উঠছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে গাজাবাসীর ওপর একের পর এক হামলা চালিয়ে যাচ্ছেন। স্থানীয় সময় মঙ্গলবার রাতে নেতানিয়াহু জানান, গাজা উপত্যকায় হামাসের বিরুদ্ধে ইসরায়েলি সেনারা পূর্ণ শক্তিতে ফের যুদ্ধ শুরু করেছে। সতর্ক করে বলেন, এটা কেবল শুরু। মঙ্গলবার রাতে গাজার বিভিন্ন স্থানে ইসরায়েলি বিমান হামলায় নিহত হন অন্তত 13 জন। এই হামলার আগের দিন চলে আরও বিশাল হত্যাযজ্ঞ। ওই সিরিজ হামলায় প্রাণ হারান অন্তত 400 ফিলিস্তিনি। ইউক্রেনের জ্বালানি অবকাঠামোতে হামলা বন্ধে রাজি হলেও 30 দিনের যুদ্ধবিরতি চুক্তি প্রত্যাখ্যান করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরই মধ্যে পাল্টাপাল্টি হামলা শুরু করেছে রাশিয়া ও ইউক্রেন। স্থানীয় সময় বুধবার ভোরে ইউক্রেনের 2টি হাসপাতালে ড্রোন হামলা চালায় রাশিয়ান বাহিনী। এছাড়া মধ্য দিনিপ্র অঞ্চলের রেলওয়ে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থায় ড্রোন হামলার অভিযোগ উঠেছে। আগামী রোববার সৌদি আরবে 2 দেশের মধ্যে নতুন করে শান্তি আলোচনা হতে পারে। খেলার খবর। হামজার মতো বড় মাপের ফুটবলারের উপস্থিতির প্রেরণাতে ভারতের বিপক্ষে ভালো ফল করা সম্ভব বলে মনে করেন বাংলাদেশের কোচ হ্যাভিয়ার ক্যাব্রেরা। এফসি এশিয়ান কাপ বাছাই পর্বে অংশ নিতে দেশ ছাড়ার আগে দুপুরে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে কথা জানান তিনি। গত প্রায় 2 মাস ধরে আলোচনা চললেও বুধবার প্রথমবার দলের খেলোয়াড়দের সঙ্গে হামজার সাক্ষাৎ হয়। রাজধানীতে টিম হোটেলেই আনুষ্ঠানিক ফটো সেশনেও অংশ নেন তিনি। এরপর সেখানেই হয় সংবাদ সম্মেলন। এ সময় বাংলাদেশের হয়ে খেলতে নিজের উচ্ছ্বাসের কথা জানান হামজা। আসলে সব ভালো করে মারতেছে। Hundreds and hundreds of messages পাইছি আমার টিমমেটের থেকে, ফ্রেন্ডের থেকে, আগের কোচের থেকে, সব কংগ্রাচুলেট করতেছে।
আর আমার ফ্যামিলি অলসো প্রাউড ফিল করতেছি যে আমি আইসি আর হাজার মানুষ আই আমার দেখছে আর ওয়েলকাম করছে। রাজধানীর বসুন্ধরা কিংস অ্যারেনায় অনুশীলন করছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। সেখানে এই মুহূর্তে রয়েছেন সহকর্মী পারভেজ খোকন। সরাসরি চলে যাচ্ছি তার সাথে। খোকন, অনুশীলন কি শুরু হয়েছে কিনা, আর হামজার অনুশীলন দেখতে সাধারণ মানুষের উচ্ছ্বাস কেমন? অনুশীলন এখনও শুরু হয়নি, টিম বাংলাদেশ এখনও পৌঁছায়নি। বিসিবির বাফুফের সভাপতি তাবিত আউয়াল এসে পৌঁছেছেন, বাট দল এখনও পৌঁছায়নি। এখানে আজকে হামজা চৌধুরী অনুশীলন করার কথা রয়েছে। এখানে আপনি দেখতে পাচ্ছেন দর্শক যদিও এখনও আসেনি, ঢুকতে দেয়নি, কেননা নিরাপত্তাজনিত ইস্যুতে এখানে যে রয়েছে বাংলাদেশ ফুটবল দলের জন্য অনুশীলন এখনও শুরু হয়নি। শুরু হবে কিছুক্ষণের মধ্যেই, যদিও 7টার মধ্যে শুরু হওয়ার কথা ছিল, শুরু হবে আর কিছুক্ষণ পর। আর অফিশিয়ালি আজকেই প্রথম হামজা চৌধুরী বাংলাদেশ দলের সাথে অনুশীলন করবে। কাল 9টায় ভারতের উদ্দেশ্যে রওনা দেবে, কলকাতা হয়ে শিলংয়ে যাবে। এএফসি এশিয়া কাপের জন্য বাংলাদেশ দল পরিপূর্ণভাবে তৈরি হওয়ার জন্যই আজকে অফিশিয়াল দলের সাথে হামজা চৌধুরী অনুশীলন করবেন। যদিও গতকালকে এসে দলের সাথে যোগ দিয়েছেন, তার আগে লন্ডন থেকে তিনি হবিগঞ্জে সিলেটে এসে হবিগঞ্জের নিজ গ্রামে যান। সেখান থেকে ঢাকায় গতকালকে এসে নিজে দলের সাথে যোগ দেন। কেননা দলের সাথে সময় কাটানোর জন্য উনি আলাদাভাবে থাকেননি, কেননা বাফুফে থেকে দেয়া ছিল যে অন্যভাবে ওনাকে নিরাপত্তাজনিত থাকার জন্য ওনাকে ব্যবস্থা রাখলেও উনি দলের সঙ্গে সময় কাটানোর জন্য দলের সাথে যোগ দেন। দলের সাথে যোগ দেওয়ার পর উনি কার্পেটের সাথেও রাতে ডিনার করেন, খেলোয়াড়দের সাথে সাক্ষাৎকার করেন। আর আজ অনুশীলন করবেন হামজা চৌধুরী। অফিসিয়ালভাবে অনুশীলনে প্রথম এই হবে, বাংলাদেশের জার্সিতে উনি প্রথম অনুশীলনে থাকবেন। আর কিছুক্ষণের মধ্যেই মাঠে প্রবেশ করবেন। আমরা দেখতে পাচ্ছি এখানে কোচ মাঠে চলে এসেছে, খেলোয়াড়রাও ইতিমধ্যে প্রবেশ করবেন। বাংলাদেশের সাথে বাংলাদেশের জার্সিতে প্রথম ম্যাচ হবে হামজা চৌধুরীর ভারতের বিপক্ষে। সেটি হবে ইতিহাস গড়ার মতো, কেননা হামজা আমাদের বাংলাদেশ দলের হামজা চৌধুরীর এই প্রথম ম্যাচের দিকে সবাই তাকিয়ে আছে। এখানে কেমনটা করবে, উনি বেছে নিয়েছেন 8 নম্বর জার্সি, সেখান থেকে কোন পজিশনে খেলবে, তারপর সেই বিষয়ে আজকে সংবাদ সম্মেলনে কথা বলেন, প্রথম সংবাদ সম্মেলনে কথা বলেন। অনুশীলনে দেখার অপেক্ষায় অনেকেই আছেন এখানে। ভারতের বিপক্ষে ম্যাচ, প্রথম ম্যাচ, যে ম্যাচটিকে ঘিরে আমাদের সাথে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী পারভেজ খোকন। এর সাথে শেষ করব সন্ধ্যার সংবাদ। যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। বাসা থেকে অস্ত্র উদ্ধারের মামলায় খালাস পেলেন বাবর। 21 আগস্টের ঘটনায় রাষ্ট্রপক্ষের আপিল। গাজায় হামলা চালিয়ে গণহত্যার পর যেন আরও বেপরোয়া নেতানিয়াহু, বললেন এটা কেবল শুরু। দীর্ঘ অপেক্ষার পর জাতীয় দলের সঙ্গে যোগ দিলেন হামজা চৌধুরী। অপেক্ষা মাঠের লড়াইয়ে নামার। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ দেখবেন রাত 11টায়। এছাড়াও আরও তথ্য এবং বিনোদনের নানা খবরাখবর জানতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মে। সবাইকে ধন্যবাদ।